ভ্রুকুচকে বলল, কেন, কি হয়েছে? অর্ণব শুষ্ক ঢোক গিলে বলল, আমার জানা মতে এই গুহাটা পরিত্যক্ত। বহু বছর আগে আমেরিকান একটা রিসার্চ টিম এখানে কিছু অবৈধ রিসার্চ চালাতো। ওরা ওরা টিনের ছেলেমেয়েদের হরমোন সংগ্রহ করে সেটাকে প্রসেস করে মৃতদেহের স্নায়ু সচল রাখতে ব্যবহার করত। ইটস এ হিউজ ডেঞ্জার। পরবর্তীতে আমেরিকান গর্ভ পরবর্তীতে আমেরিকান গভর্নমেন্টের নজরে এলে তারা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেয় এই রিসার্চের উপর। এছাড়া ওই টিমের সবাইকে শাস্তির আওতায় আনা হয়েছিল তখন। অর্ণবের কথা শেষ হতেই অ্যালিসা চট করে বলল, ওরও তো টিনেজ, শি ইজ অনলি 18+। অ্যালিসার কথাটা পুরোই বিস্ফোরণের মতো গিয়ে হামলে পড়ল কৃতিকের উদ্বিগ্ন মস্তিষ্কে। ওর সচকিত চোখ দেখে মনে হচ্ছে ও যেন দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছে। দু হাতে নিজের লম্বা চুলগুলোকে সজোরে টেনে ধরে কিছু একটা ভেবে কৃতিক অস্ফুট সুরে বলল, নিখিল ইজ এ বায়োলজিক্যাল সায়েন্টিস্ট। ও নো, দিস মাদারফাকার। ওকে তো আমি জ্যান্ত খবর দেবো আজ। কৃতিকের চরম ক্ষিপ্রতায় উদ্বিগ্ন হয়ে ওরা তিনজন একই সুরে শুধালো, কি হয়েছে? কৃতিক আর জবাব দিল না। মোবাইলের লোকেশন চোখ বোলাতে বোলাতে অন্ধকারের মাঝেই পাহাড়ি আঁকাবাঁকা সরু রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো পরিত্যাগ গুহার দিকে। পেছনে আলো জ্বালিয়ে রাস্তা পরিষ্কার করে ওর পথ অনুসরণ করে স্বগতিতে এগিয়ে আসতে লাগলো আরও 3 জোড়া পা। তারা আর কেউ না, ওর জীবন মরণের বেস্ট ফ্রেন্ডস, ওর দুঃসময়ের সাথী অর্ণব, অ্যালিসা আর সায়র। পাহাড়ের ঢালে এসে গুহার মুখোমুখি হতেই থমকে গেল ওরা। গুহার মুখে পাহারাদারে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রকৃতির লৌহ গেট, তাতে আবার পাসওয়ার্ড লাগানো। অর্ণব অ্যালিসার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে বলল, জান, ফ্লাশ ধর, আমি এটার ব্যবস্থা করছি। সায়র পেছন থেকে ভীতস্বরে বলে উঠল, আমার কেমন যেন ভয় করছে ভাই, যদি ওরা আমাকেও ধরে নিয়ে রিসার্চ করতে বসিয়ে দেয়। অর্ণব পাসওয়ার্ডের গুষ্টি উদ্ধার করতে করতে বলল, তুই কি টিনেজ শালা? বয়স 30 পার হয়ে গেল, এখনো ভিতর ডিমই রয়ে গেলি। কৃতিক একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, ধ্রুব প্লিজ তাড়াতাড়ি কর, দম আটকে আসছে আমার। হয়ে গিয়েছে। পাসওয়ার্ড আনলকড এর পিক পিক আওয়াজ হতেই সবাইকে ঠেলে ভিতরে চলে গেল কৃতিক। কৃতিকের পেছন পেছন ওরা তিনজনে ঢুকে পড়ল গুপ্ত ঘরে। ঘরটাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একটা উৎকো গন্ধে চোখ মুখ কুঁচকে এলো ওদের সবার। শুধুমাত্র কৃতিকেরই কিছুই যেন হচ্ছে না। ও হন্তদন্ত হয়ে উদ্ভ্রান্তের মতো চারিদিকে হাতড়ে বেড়াচ্ছে। বাইরে থেকে জায়গাটাকে যতটা অন্ধকার আর ভুতুড়ে লাগছিল, ভিতরে তেমন কিছুই নয়। বাল্বের আলোয় চারিদিকে ফকফকে পরিষ্কার। রুমের মধ্যে যত্রতত্র বিভিন্ন মেশিন আর কেমিক্যালের শিশি দিয়ে পরিপূর্ণ। কৃতিকের অবস্থা এত কিছুতে এই মুহূর্তে অবশ্যই এত কিছুতে নজর নেই। ও একটা একটা করে পর্দা, সেলফ, মেশিন সবকিছু তছনছ করে ওরুকে খুঁজছে। খুঁজতে খুঁজতে ভেতরের রুমে ঢুকতেই সেই উৎকণ্ঠ গন্ধটা যেন দ্বিগুণভাবে বেড়ে গেল। এবার মনে হচ্ছে এখনই গলা দিয়ে খাবার উগড়ে আসবে। কৃতিক কোনো কিছুতে তোয়াক্কা না করেই সামনে এগিয়ে যায়। ভেতরের দিকে এগিয়ে গিয়ে চারিদিকে চোখ বুলাতেই দেখতে পাই কিছু কাচের তৈরি কফিন। সেগুলো স্বচ্ছ পানি দিয়ে ভর্তি। তার মধ্যেই ভাসছে অল্পবয়স্ক মেয়েদের দেহগুলো। এক একটা কফিনে এক একটা মেয়ে। পানির মধ্যে ভাসমান মেয়েগুলোকে দেখে কি ভয়ঙ্কর লাগছে। আচ্ছা, এদের মধ্যে ওরও নেই তো? প্রশ্নটা মাথায় আসতেই কৃতিক হকচকিয়ে ছুটে এসে প্রত্যেকটা কফিন চেক করতে শুরু করলো, কিন্তু না, একটাতেও ওরু নেই। স্বচ্ছ কাচের কফিনগুলো চেক করতে করতে ওর কানে ভেসে এলো অস্ফুট এক গোঙানির আওয়াজ। হঠাৎ রিনরিনিয়ে আওয়াজে কৃতিক সচকিত হলো। ভাবতে থাকলো কোন দিক থেকে আসছে শব্দটা। রুমের মাঝ বরাবর টানানো পর্দার ওপাশ থেকেই আসছে বোধ হয় আওয়াজটা। কৃতিক দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যাওয়ার আগেই অজানা আতঙ্ক আর মারা মাত্রাতিরিক্ত উদ্বেগে কয়েক মুহূর্তের মধ্যে মস্তিষ্কটা হ্যাং করলো ওর। আবারও মাথাটা চক্কর দিয়ে উঠল পুরোদস্তর। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। বার কয়েক চোখের পাতা ফেলে দৃশ্যপট স্পষ্ট করে দীর্ঘ শ্বাস ছেড়ে পুনরায় এগিয়ে গিয়ে এক টানে পর্দা সরিয়ে ফেলল কৃতিক। সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া দুলে উঠল ওর। কৃতিকের থেকে কয়েক মিটার দূরত্বে পানি ভর্তি কাচের কফিনের ভিতরে হাত পা মুখ বেঁধে শুইয়ে রাখা হয়েছে অরুকে। কপালের দুপাশে লাগিয়ে রাখা হয়েছে কী সব যন্ত্রপাতি। কানের পাশে একটুখানি কাটার দাগ।
হাঁটু সমান লম্বা চুলগুলো কফিন ছড়িয়ে মেঝেতে পড়ে আছে। চোখের সামনে নিজের হৃদস্পন্দনের এমন বিধ্বস্ত রূপ দেখে বারংবার যেন দুনিয়া দুলে উঠছে কৃতিকের। মুখের মাঝে কোনো তরল অবশিষ্ট নেই গলা ভেজানোর জন্য। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওভারথিঙ্কিং আর তীব্র ক্রোধ তিনি মিলে কৃতিকের গলা চেপে ধরেছে। সেই সাথে বাকশক্তিও রোধ করে রেখেছে অজানা এক শক্তিবল। তবুও বহু চেষ্টার ফলস্বরূপ অস্ফুট স্বরে ঠোঁট কাঁপিয়ে কৃতিক ডাকল। হার্টবিট। কৃতিকের কণ্ঠস্বর শোনা মাত্রই সেদিকে তাকিয়ে মুখ বাঁধা অবস্থাতেই খুনখুনিয়ে কেঁদে উঠল অরু। তীব্র কান্নার জোয়ারে কেঁপে উঠল ওর পুরো শরীর। সবচেয়ে কাছের মানুষের আগমনে নির্বাক কাতরতা আর অভিমান কান্নায় চোখের কার্নিশ ভিজে উঠেছে মেয়েটার। কৃতিক স্পষ্ট বুঝতে পারছে ওর চোখের ভাষা, যেখানে অরু বারবার ফুপিয়ে উঠে আকুতির সুরে বলছে, তুমি আসবে আমি জানতাম, কিন্তু এত দেরি করে কেন এলে? আমার বুঝি কষ্ট হয়নি? অরুর চোখের সাথে চোখ মিলিয়ে নির্বাক ধ্বনিতে কৃতিকও একই সুরে জবাব দিল, আই এম সরি হার্টবিট, আই এম রিয়েলি সরি, খুব ভুল হয়ে গেছে। এদিকে অরুর হঠাৎ বেড়ে যাওয়া কান্নার রোল শুনতে পেয়ে রিসার্চ রুম থেকে বেরিয়ে এসে আকস্মাৎ ওদের সবাইকে দেখে পিলে চমকে গেল নিখিলের। একসাথে এইভাবে এতজনকে দেখে নিখিলের হার্ট অ্যাটাক হওয়ার মতো উপক্রম। ও এখন সবার দিকে তাকিয়ে ভয়াত্মক ঢোক গিলছে, শুধু মনে মনে খুঁজছে পালানোর পন্থা। নতুন করে কারোর পদচারণা টের পেয়ে কৃতিক পেছনে ঘুরতেই নিখিলকে দেখতে পায়। ওকে দেখার সঙ্গে সঙ্গে দমে যাওয়া ক্রোধটা দ্বিগুণ হয়ে মাথা চড়াও দিয়ে উঠল কৃতিকের। কপালের রগগুলো ফুলে উঠে চোখের সাদা অংশ রক্তিম হয়ে উঠল আপনা আপনি। তীক্ষ্ণ ব্লেডের মতো ধারালো চোয়ালটাকে গম্ভীর্য টেনে কৃতিক তেড়ে এসে ওর কলার চেপে ধরে চোখ মুখ খিচে উইদাউট ওয়ার্নিং একের পর এক আঘাত করতে থাকলো নিখিলের নাক বরাবর। সেই সাথে অশ্রাব্য গালি তো আছে। কৃতিকের এই ভয়ঙ্কর দানবীয় রূপটাকে সবাই দেখতে পায় না, হুটহাট বেরিয়েও আসে না। তবে যদি একবার বেরোয় তো সেটা জ্বলন্ত আঙ্গারের মতোই বিভৎস আর নিকৃষ্ট। শুয়োরের বাচ্চা, তোকে আজ আমি এই পরিত্যক্ত গুহার মধ্যে জ্যান্ত খবর দেব, আর নয়তো আমার নাম জায়ান কৃতিক চৌধুরী নয়। কৃতিক কি উত্তেজিত? মোটেই না, সবসময়ের মতোই বাচন ভঙ্গিমায় এখনো মসৃণ ওর, তবে গলার স্বরে ভয়ঙ্কর ক্ষিপ্রতায় স্পষ্ট। কৃতিকের করা প্রত্যেকটা আঘাত একেবারে চোখে মুখে এসে হামলে পড়ছে নিখিলে। ও দম নেওয়ার ফুসরোটুকুও পাচ্ছে না। এভাবে আর কিছুক্ষণ মার খেলে নিজের জীবন এখানেই খোয়াতে হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের সর্বশেষ চালটা চালল নিখিল। কোনো মতে হাতড়ে বেরিয়ে হাতের কাছে থাকা সুইচ বোর্ডটা প্রেস করে অন্যদের মতো অরুকেও ফেলে দিল কেমিক্যাল মেশিন পানির ভিতরে কফিনের মধ্যে। সঙ্গে সঙ্গে পানির মধ্যে পড়ে গিয়ে তীব্র ছটফটানি শুরু করে দিল অরু। আকস্মাৎ এমন কাণ্ডে পেছনে ঘুরে অরুকে ছটফট করতে দেখে নিখিলকে ছুঁড়ে মেরে অরুর নিকটে ছুটে গেল কৃতিক। তখনও বদ্ধ কফিনে গলা কাটা মুরগির মতোই ছটফট করছে অরু। পুরো কফিন জুড়ে মোটা স্বচ্ছ কাচের আস্তরণ, কোথাও কোনো খোলার জায়গা নেই। ব্যাপারটা বুঝতে পেরে কফিনের সামনে হাঁটু গেড়ে বসে কাচের আস্তরণটাকে ভাঙার উদ্দেশ্যে কফিনের উপরে নিজের সর্বশক্তি দিয়ে উথল পাথাল পাঞ্চ বসাতে লাগলো কৃতিক। ওদিকে সময়ের ব্যবধানে ওরু ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। কৃতিক সেদিকে নজর দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হোল্ড অন 1 মিনিট, জাস্ট 1 মিনিট বেব, প্লিজ হোল্ড অন, আমি এটাকে এক্ষুনি ভেঙে গুড়িয়ে ফেলবো। এভাবে ক্রমাগত পাঞ্চ করতে করতে ওর হাত থেতলে গিয়ে কখন যে পুরো কফিন রক্তাক্ত হয়ে উঠেছে তার হদিস নেই কৃতিকের। ওর দৃষ্টি তো কেবল স্থির হয়ে আছে ওরুর নিভু নিভু চোখ দুটার প্রাণে। এক নাগারে পাঞ্চ করতে করতে হাতের অবস্থা বেগতিক, তবু 1 সেকেন্ডের জন্য থামেনি কৃতিক। যতক্ষণ না রক্তাক্ত কাচের স্তরণে ফাটল ধরে চৌচির করে দিয়েছে, ঠিক ততক্ষণে একই উদ্যমে অনবরত কাচের কফিনের মধ্যে আঘাত করতে থাকলো সে। অন্যদিকে অরুর জন্য কৃতিকের এমন উন্মাদনার অবিষ্ট বেপরোয়া ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে জর্জরিত হয়ে নিজের আহত শরীরটাকে টেনে টুনে নিয়েই সুযোগ বুঝে কেটে পড়ল নিখিল। ওর আফ্রিকান বন্ধু লিও পালিয়েছে বহুক্ষণ আগে, তবে মনে হয় না এর শরীর নিয়ে বেশি দূরে যেতে পারবে নিখিল, কারণ ওর পিছু নিয়েছে অ্যাথলেটিক টিম বয় খ্যাত গার্ল অ্যালিসা ক্রিস্টিয়ান।
অবশেষে জায়ান কৃতিকের মতো বেপরোয়া জিদি রকচটা মানুষের কাছে হার মেনে নিয়েছে কাচের তৈরি কফিনটাকে ভেঙে চৌচির করে তবেই ক্ষান্ত হয়েছে কৃতিক। কফিন ভেঙে যেতেই অরুকে টেনে বের করে ওর হাত পা মুখের বাঁধন খুলে বারংবার সিপিআর দিতে থাকে কৃতিক। এক নাগাড়ে সিপিআর দিতে দিতে এক পর্যায়ে এসে অরুর লম্বা করে দম নেয়। অরুর শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পেয়ে নিঃশ্বাসের শব্দ ক্ষীণ হয়ে এলো কৃতিকের নিজেরও। তৎক্ষণাৎ অরুর মাথাটার কাছে টেনে ওর ঠান্ডা ফ্যাকাশে ঠোঁটে অনবরত চুমু খেতে থাকে কৃতিক, নিঃশব্দে নির্লিপ্তে। তবে অরুর শরীরটা এখনো নেতিয়ে রয়েছে, চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। দেখে মনে হচ্ছে শরীরের এক রক্তিও শক্তি অবশিষ্ট নেই, শুধু আলতো করে চোখের পলক ফেলছে মাত্র। অরুর হালকা পাতলা নরণচরণ দেখে কৃতিক বুক ভরা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে কোলে তুলে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পুনরায় মাথাটা চক্কর দিয়ে উঠল। ওরকে কোলে নিয়েই বারবার হাতের পেছনের দিকে নাকের ডগা ঘষছে কৃতিক। চোখের সামনে স্থির দাঁড়িয়ে থাকা অর্ণব আর সায়রকে কেবল ঝাপসা দেখতে লাগলো। বারংবার চোখের পলক ফেলেও সেই দৃষ্টি স্পষ্ট হচ্ছে না মোটেই। তবু ওরকে কোলে নিয়েই সামনে পা বাড়ালো কৃতিক। সামনে এগোতে এগোতেই কৃতিক দেখলো সায়র আর অর্ণব উদ্বিগ্ন নয়নে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক নাক টেনে বলল, কি হচ্ছে? এভাবে তাকিয়েছিস কেন? তোর নোজে ব্লিডিং হচ্ছে জ্যাকি। সায়রের কথায় কৃতিক এবার হাতের পেটে দিয়ে নাকে ঘষা দিয়ে চোখের সামনে এনে দেখল ওর নাক থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কৃতিক হাতের পিঠ দিয়ে রক্তটুকু পরিষ্কার করতে করতে বলল, ইটস ফর এনজাইটি, কিছু হবে না, চল। কথাটা বলেই দু কদম এগোতেই হাঁটু গেড়ে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। ওর কোলে এখনো ওরুকে নেতিয়ে পড়া ছোট্ট শরীরটা দেখছে সে। নিজে বসে পড়লেও ওরুকে শক্ত করে ধরে রেখেছে বুকের মধ্যে। এবার সত্যি সামনের সবকিছু পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে, অসাড় হয়ে আসছে শরীরের মাংসপেশিগুলো। কৃতিকের নোজ ব্লিডিংয়ের ঘটনাটা নতুন কিছু নয়। প্রথম প্রথম আমেরিকায় আসার পরে অতিরিক্ত অবসাদগ্রস্ততা আর দুশ্চিন্তার ফলে প্রায়ই এমনটা হতো। ডাক্তার বলেছিল মাত্রাতিরিক্ত মানসিক চাপে এমনটা হচ্ছে, কিন্তু গত কয়েক বছরে দীর্ঘমেয়াদী চিকিৎসার ফলস্বরূপ এটা পুরোপুরি বন্ধ ছিল। অথচ আজ ওর একটুখানি বিপদে এত বছর ধরে একটু একটু করে উন্নতি করা কৃতিকের মানসিক স্বাস্থ্যের ধস নেমে এলো মুহূর্তেই। তাহলে কৃতিক আদতে কতটা ডেসপারেট ওর এতটুকুনি হাঁটুনি বয়সের সৎ বোনের জন্য। এ কেমন প্রেম আর কেমন আসক্তি, সেটাই আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অর্ণব আর সায়র। কৃতিক হাঁটু গেড়ে বসে নাক টেনে গড়িয়ে পড়া রক্তগুলো হরির হাতায় মুছতে মুছতে অস্ফুট স্বরে বলল, অর্ণব, আমি বোধহয় সেন্সলেস হয়ে পড়বো। তুই ওরুকে কোলে নে, প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ওকে সেফলি বাসায় পৌঁছে দিবি। আর সায়র, তুই ভুলেও ওরুকে টাচ করবি না। জ্ঞান ফিরে আমি যদি শুনেছি তুই ওরুকে টাচ করেছিস, তাহলে তুই আর এই জীবনের বাচ্চার বাপ হতে পারবি না। সেই ব্যবস্থা আমি নিজ হাতে করব। সায়র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, টাচ করবো না তোর আরুকে, কিন্তু অ্যাটলিস্ট তোকে তো ধরতে দে, পড়ে যাচ্ছিস তুই। কৃতিক সে কথা আদৌ শুনেছে কি শোনেনি কে জানে। পাহাড়ের নিরিবিলি পরিবেশ আর নিরিবিলি নেই। সকাল সকালই শান্ত প্রাণ জোড়ানো নিরিবিলি পরিবেশের ধারণ করেছে বিধ্বস্ত স্বরূপ। প্রচণ্ড বাতাসের তাণ্ডব আর বৃষ্টিতে ঝাপসে হয়ে গিয়েছে চারপাশ। সেই সাথে গাছপালা ভেঙে পড়ার মর্মর আওয়াজ তো আছে। তবে নির্জন পাহাড়ি এলাকায় ছড়িয়ে গাড়ি করে শহরের দিকে এগিয়ে আসছে বাতাস বর্জন দুটোই উধাও। যদিও পাহাড়ি ঝড়ের তাণ্ডবে চারিদিকে পরিবেশ গুমট হয়ে আছে, সেই সাথে ব্যবসা গরমটাও বেড়েছে আজ। অতিরিক্ত ভাবসা গরমে অরু হাঁসফাঁস করছে দেখে অর্ণব সহসা বাটন প্রেস করে গাড়ির তিনটি জানালার কাজটা নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে নিদারুণ মেঘ ভেজা বাতাস এসে আছে পড়ল অরুর চোখে মুখে। এবার সত্যি একটু শান্তি লাগছে। ঠান্ডা বাতাসে একটা বড়সড় নিঃশ্বাস টেনে অর্ণবকে উদ্দেশ্য করে অরু বলে, ধন্যবাদ। অর্ণব অরুর কথায় নিঃশব্দে হ্যাঁসূচক মাথা নাড়লে অরু পুনরায় শুধালো। উনি এখন কেমন আছেন? অর্ণব স্টিয়ারিংয়ে দক্ষ হাত চালাতে চালাতেই বলল, জ্ঞান ফেরেনি এখনো, জ্ঞান ফিরলে সুস্থ হয়ে যাবে। ইটস নট এ বিগ ডিল, দুশ্চিন্তা করো না। অর্ণবের কথায় অরু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলল, নিজের প্রতি এত কেয়ারলেস কেন উনি? অরুর আনমনে বলা কথাটা বোধ হয় অর্ণব শুনেছে, তাই ও সামনে তাকিয়েই বলল,
নিজের প্রতি কেয়ারলেস হতে পারে, তোমার প্রতি নয়। অর্ণবের কথায় অরু সচকিত দৃষ্টি নিক্ষেপ করলো ওর পানে। পরবর্তীতে কথার পাছে কিছু বলতে যাবে তার আগেই অর্ণব বলল, এসে গিয়েছি। চলে আসার দরুন অরুর কোনো কথা বাড়ানো হলো না, তাই চুপচাপ নেমে গেল গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে অর্ণবকে বিদায় জানিয়েই অপূর্ব পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল ভবনের লিফটের দুয়ারে। শরীরে প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা, হাত পাগুলো শক্তিহীন অসাড় হয়ে আছে। সুন্দর লম্বা চুলগুলো জটলা পাকিয়ে কোনো মতে পিঠে পড়ে আছে। সুন্দর মাখনের মতো মসৃণ মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, চোখ দুটো ঢুকে আছে কোঠরে। শরীরের এমন অবস্থা নিয়েই লিফট থেকে বেরিয়ে এগিয়ে এসে অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপল অরু। তবে কলিং বেল চাপার সঙ্গে সঙ্গেই সদর দরজা খুলে বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্কা মহিলা, আর তার পেছনে আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ। হুট করে নিজের বাসা থেকে অপরিচিত কাউকে বেরোতে দেখে ওরু খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, কারণ ওর মাথা থেকে পা অবধি সবকিছু এলোমেলো আর অগোছালো। হুট করে কেউ প্রথম দিকে পাগল বলে সম্বোধন করলেও ভুল কিছু হবে না বইকি। কিন্তু অরুকে একটা বিশাল ঝটকা দিয়ে ওর অযাচিত চিন্তায় এক বালতি জল ঢেলে মহিলাটা অরুর চিবুকে আদুরে হাত ছুঁয়ে বলল, মাশাল্লাহ। বয়স্ক মহিলার এমন কথায় চোয়াল ঝুলে পড়ল অরুর। মনে মনেই ভাবল, আমি কি ঠিক শুনলাম নাকি জ্বরের ঘরে আস্তাগফিরুল্লাহকে মাশাল্লাহ শুনলাম? অরু যখন বাইরে দাঁড়িয়ে এমন হিজিবিজি ভাবছিল, তখনই মহিলা দ্বিতীয়বার মুখ খুললেন। নিজে নিজেই আগ বাড়িয়ে বললেন, আসি তাহলে মা, আগামী রোববার দেখা হবে। মহিলার কথার আগা মাথা বুঝতে না পেরে অগতায় জোরপূর্বক হেসে হ্যাঁসূচক মাথা নাড়ল অরু। অরুর সম্মতি পেয়ে মহিলাটি চলে গেলে পেছন থেকে রাজ এসে হিসিয়ে উঠে বলল, এই কি অবস্থা তোমার? একটু পরিপাটি হয়ে চলা যায় না? এমনিতেই অরুর মানসিক অবস্থা বিধ্বস্ত, তার উপরে রাজের এমন অধিকার দেখিয়ে কথা বলা ব্যাপারটা মোটেই সহ্য হলো না অরুর। মাথার মধ্যে অযাচিত রাগটাও হুট করেই কুণ্ডলি পাকিয়ে উঠল কেমন যেন। মুহূর্তেই মেজাজ হারালো অরু। রাজের দিকে তাকিয়ে দাঁত খিচে বলল, আমি কিভাবে চলবো না চলবো সেটাও আপনি আমাকে শিখিয়ে দেবেন? কে হই আপনার? দেখুন রাজ, অযথা গায়ে পড়ার স্বভাব আমার একদম পছন্দ নয়। ছেলে মানুষের এত গদগদ ভাব মানায় না, অ্যাটলিস্ট আমার চোখে তো বিশ্রী লাগে। অরুর কাট কাট কথাগুলো বোধ হয় রাজের গা থেকে পিছলে চলে গেল ও অরুর দিকে তাকিয়ে মারাত্মক হেসে বলল, কেমন ছেলে পছন্দ তোমার? আমি কি হতে পারি না তেমনটা? না পারেন না, তার নখের যোগ্যতাও আপনার নেই, অ্যাটলিস্ট পুরুষ মানুষ হিসেবে তো নয়। অরুর ছুরির ফলার মতো ধারালো কথা শেষ হলে রাজ পুনরায় কিছু বলতে যাবে তার আগেই ভেতর থেকে ছুটে আসে অনু। এগিয়ে আস্তে আস্তে উদ্বিগ্ন সুরে বলে, কি ব্যাপার? কার সাথে তর্ক করছিস বাইরে দাঁড়িয়ে? মা শুনতে পাচ্ছে তো। অনু চলে আসতে অরু ভিতরে যেতে যেতে রাজকে উদ্দেশ্য করে বলল, রিডিকুলাস। রাগে ফুসফুস করতে করতে সদর দরজা ঠেলে ওর ভিতরে রুমে দুকদম দিয়েছে কি দেয়নি তার আগেই গম্ভীর গলায় ডেকে উঠলেন আজমেরি শেখ। আরু দাঁড়াও। ওরও ভয়ে ততুষ্ট হয়ে আছে বহুক্ষণ আগে থেকে, তবে এই মুহূর্তে মেজাজটাও বিগড়ে আছে ওর। তাই কোনো রূপ হাপিত্তেশ না করে পেছনে ঘুরে মায়ের দিকে চাইল ও। আজমেরি শেখ মোটা থানের ছাই রঙা শাড়ি আর কালো রঙের চুড়িদার ব্লাউজ পরে আছেন। চোখে তার মোটা ফ্রেমের চশমা, শাড়ির প্রত্যেকটা ভাঁজ অত্যন্ত সুনিপুণভাবে সেট করা, দেখে মনে হচ্ছে যেন কোনো টিভি সেটের সংবাদ পাঠিকা। অরুর চোখে অবশ্য এটা নতুন কিছু নয়, আজকাল মা প্রায়ই এভাবে পরিপাটি হয়ে অফিসে যান, নিজের মোচকে পড়া আধিপত্যকে একটুখানি ঝালাই করে দিতে। সাইড ব্যাগটা শক্ত হাতে চেপে ধরে মাথা নিচু করে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে অরু। আজমেরি শেখ ওর আগাগোড়া পরখ করে স্পষ্ট আওয়াজে শুধালেন, কোন ছেলের সাথে গিয়েছিলে? মায়ের কথায় অরুর পিলে চমকে উঠল। নিজের সুপ্ত ভয়টাকে দূরে সরিয়ে মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে গলায় আত্মবিশ্বাস নিয়ে অরু বলল, কি বলছো মা? কোন ছেলের সাথে আবার যাব? আমি কাউকে চিনি না এখানে। আজমের শেখ অরুর দিকে নিখুঁত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এত বছর অসুস্থ ছিলাম, আমি মারা যাইনি, তাহলে মিথ্যে কথা শিখে গেলে? অরুর নাসূচক মাথা নাড়িয়ে বলে ওঠে, মা বিশ্বাস করো। আজমেরি শেখ ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বললেন, রাজ খোঁজ নিয়েছে, তোমাদের ক্লাস থেকে কোনো গ্রুপ ক্যাম্পিংয়ে যায়নি, তাহলে গত 24 ঘন্টা কোথায় ছিলে তুমি?
এখানেও রাজ। বিরক্ত লাগছে অরুর, তবুও মাথা নিচু করে গলা খাদে নামিয়ে অরু বলল, আসলে মা আমি অন্য গ্রুপ। তাক। আজমির শেখ এবারও সহসা থামিয়ে দিলেন অরুকে, অতঃপর বললেন, আমি আর মিথ্যে অজুহাত শুনতে চাই না আরু, আর না আমার এসব চেঁচামেচি কৈফিয়ত পছন্দ। আমি শুধু সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি। মাহির রহস্য করা কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না অরু। তবে ওর মা যে 100-তে 100 পাক্কা খেলাড়ি সেটা ওরও ভালো করেই জানে। কখন কোন চালে আটকে ফেলবে সেটা অরুর কল্পনাতীত থেকে যাবে। এবারও ঠিক তাই হলো। আজমির শেখ হঠাৎ করে অরুর সামনে অনুকে ডেকে পাঠিয়ে বললেন, এখন এই মুহূর্তে আরুর পুরো গড় তল্লাশি করে ওর কাছ থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে যাও। আর হ্যাঁ, আজ থেকে আরুর সাথে সর্বক্ষণ থাকবে তুমি। আমি যদি গুণক করে শুনেছি বোনের প্রতি দরদ দেখিয়েছ বা আমাকে বোকা বানিয়েছে, তাহলে তোমার ব্যবস্থাও আমি করব। নাও ছাড়। মায়ের কথায় অরু ফুপিয়ে কেঁদে উঠে আহত সুরে বলল, মা কি বলছো? অনু একটু সাহস করে মাকে বলল, মা মাত্রই তো এলো, একটু ফ্রেশ হয়নি, তারপর না হয়। আজমির শেখ থমথমে গলায় বললেন, ফ্রেশ হওয়ার অনেক সময় রয়েছে, আগে ওকে সার্চ করো। মায়ের কঠোর আদেশ। অনুর আর কিছু করার ছিল না। অগত্যায় অরুর ব্যাগ হাতে আইফোন 15 প্রো ম্যাক্স মোবাইলটা নিয়ে নিল অনু। যদিও মোবাইলটা বন্ধ ছিল, তবুও অনুরও এবারও ভেতরে ভেতরে সন্দেহের দানা প্রখর হয়। মনে মনেই ভাবে, করে এত দামি ফোন কোথায় পেল ওরু? তাহলে কি মাই ঠিক? ওরু খারাপ কোনো পথে পা বাড়িয়েছে? ফোনটা ছিনিয়ে নিয়ে গেলে অরু ব্যাগটা ফ্লোরেই ছুঁড়ে মেরে হনহনিয়ে রুমে চলে যায়। অরু চরম কষ্ট পেয়েছে ভেবে অনু মায়ের দিকে তাকিয়ে অসহায় মুখে করে বলল, মা, ওরু তো ছোট ভুল করতেই পারে, তাই বলে এতটা কঠোর হওয়া কি ঠিক হবে? অনুর কথায় আজমির শেখ বললেন, আপাতত যেটা বলেছি সেটা করো, সময় হলে সব কিছু আমি নিজেই আবার আগের মতো করে দেব, কিন্তু এখন নয়। সারাদিন রুম আটকে মরার মতো পড়ে থাকলেও সন্ধ্যা হতে না হতেই অরুর একা থাকার সব ঘুচিয়ে দিয়ে রুমে প্রবেশ করলো অনু। অনুর অবশ্য কিছু করার নেই, মায়ের আদেশ আসতেই হতো। অনু আসতেই অরু মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। অনুর হাতে খাবারের থালা। ও সেটাকে বেডসাইড টেবিলে রেখে দিয়ে নরম গলায় বলল, ওরু, খাবার এনেছি, খাবি আয়। অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, খিদে নেই, নিয়ে যা। সারাদিন না খেয়ে রুমে আটকে পড়ে আছিস, তাও খিদে নেই? কি হয়েছে বলতো তোর? অনুর কথায় অরু শক্ত গলায় বলল, না নেই। আর কি হয়েছে কি হয়েছে এই প্রশ্নটা করা বন্ধ করো আপা। কি হবে আমার? অনু এবার ঝাঁঝিয়ে উঠে বলল, কিছু না হলে মিথ্যা বলে কোথায় গিয়েছিলি? আর অত দামি ফোনই বা কোথায় পেলি? অরু এবার শোয়া থেকে উঠে অনুর মুখোমুখি বসে কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, তোর কি মনে হয় আমি খারাপ মেয়ে? অরুর কথার পাছে অনু বলল, এখন আর মনে হওয়া না হওয়া দিয়ে কি যায় আসে? যা করা তা তো মা করে ফেলেছে। অনু একটু কথার আজে অরুর হৃদয়ে কামড়ে উঠল। ওর পরনে এখনো কৃতিকের কিনে দেওয়া সিল্কের পাজামা সেট, মাথার চুলগুলো এলোমেলোভাবে পাঁচ ক্লিপ দিয়ে আটকানো। বুকের মধ্যে অজানা আতঙ্কের দল হাতুড়ি পেটা করছে ক্ষোভ। তবু একটা শুষ্ক ঢোক গেলে বুকের মাঝে সাহস সঞ্চয় করে উরু শুধালো, কি করেছে মা? অনু দীর্ঘশ্বাস ছেড়ে জানায়, আগামী রোববার রাজ তার পরিবার সমেত তোকে দেখতে আসছে। আজকেই আজকেই তো ওর মা এসে আমাদের মায়ের সাথে কথা বলে গেল। অনুর কথায় অরুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুনিয়া দুলে ওঠার মতোই আচমকা ঘুরে উঠল মাথাটা। অরু ভেবেছিল মা ওর জন্য কোনো কঠিন শাস্তির ব্যবস্থা করেছে, হয়তোবা ভার্সিটিতে যেতে দেবে না, কিংবা নজরবন্দি করে রাখবেন সারাক্ষণ। তাই বলে এমন কিছু অরুর কল্পনারও বাইরে ছিল এটা। অরু তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। অবিশ্বাসের সুরে অনুকে শুধালো, কি বলছিস আপা? তুই তুই থাকতে আমি কেন? অরুর কথায় অনুর মেজাজ চড়ে গেল। ও রূঢ় কণ্ঠে বলল, আমি থাকতে মানে? তুই প্রত্যয় সাহেবের কথা জানিস না? তাছাড়া রাজ তোকে পছন্দ করেছে, আমাকে নয়। অনুর কথায় একটা অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ল অরুর শরীরের রঞ্জে রঞ্জে। আকস্মাৎ ফ্লোরে ধপ করে বসে হু হু করে কান্নায় ভেঙে পড়ল অরু। শরীরের ব্যথা, হৃদয়ের ব্যথা, মস্তিষ্কেও একরাশ যন্ত্রণা, সবকিছু মিলিয়ে অরুর এক করুণ অবস্থা এই মুহূর্তে। মেঝেতে বসে কাঁদতে কাঁদতে মনে মনে হাজারো বার আহাজারি করতে করতে অরু বলল, তোকে আমি কি করে বোঝাই আপা?
তোর যেমন প্রত্যয় সাহেব আছে, আমারও তো একজন আছে, সে আমার স্বামী জায়ান কৃতিক চৌধুরী। আমি বিবাহিত, আমার শরীর মন সব কিছুর দখলদারি শুধুমাত্র তার। আমি তাকে মেনে নিয়েছি, তার ভালোবাসাকে গ্রহণ করেছি। তাহলে কিভাবে আমি অন্য একজন পুরুষের সামনে গিয়ে আইব্রো সেজে বসবো? কি করে? এই কথার একটুখানি আঁচও জায়ান কৃতিকের কানে গেলে সব কিছু তছনছ করে ফেলবে সে। সেই সাথে আমাকেও কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমি এখন কি করব? কিভাবে সবাইকে বলবো যে আমি আমার সৎ ভাই জায়ান কৃতিকের বিয়ে করা বউ? অরুষি কখন থেকে মেঝেতে বসে শব্দ করে কাঁদছে দেখে অনু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এত কাঁদছিস কেন অরু? দেখতেই তো আসছে, বিয়ে তো আর হচ্ছে না। ভালোই ভালো সবটা মিটে গেলে তুইও তো বেঁচে যাবি, মা আর তোকে সারাক্ষণ নজরদারিতে রাখবে না। কথাটা শেষ করে কমফোর্টের গায়ে জড়িয়ে শুয়ে পড়ল অনু। অনুর মাত্র বলা কথাগুলো বারবার মস্তিষ্কে বাড়ি খাচ্ছে অরুর। দেখতেই তো আসছে, বিয়ে তো আর হচ্ছে না। বিয়ে শব্দটা অসংখ্যবার প্রতিধ্বনি হয়ে কানে এসে লাগছে অরুর। ওর তো বিয়ে হয়ে গিয়েছে, সেবার থাইল্যান্ড বসে। ধর্মীয় সামাজিক দুইভাবেই বিয়ে হয়েছে জোয়ান কৃতিকের সাথে, জায়ান কৃতিকের সাথে। তাহলে এখন আর নতুন করে কিভাবে বিয়ে হবে? আর তাছাড়া চোখ দুটো বন্ধ করলে স্বামী রূপে ওই সুদর্শন মানবের মুখটা ছাড়া আর কিছুই তো কল্পনা আসে না তার। মনে মনে হাজার কথা ভাবতে ভাবতেই অরু চলে গেল টানা বারান্দায়। বাহিরে ভারী বর্ষণ হচ্ছে, আকাশ বাতাস ছাপিয়ে মেঘ গলিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে। বাতাসের তোপে বৃষ্টির ছাপ এসে লাগছে অরুর চোখে মুখে, তবুও সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ল ও। উদাসীন বাড়িধারার পানে চেয়ে ভাবতে লাগলো নিজের থেকে বয়সে গুনে গুনে 12 বছরের বড় সুদর্শন পুরুষটির কথা, যে ওর ব্যক্তিগত পুরুষ। কোনোদিন কি ওরও কল্পনা করেছিল ওর সাথে এমনটা হবে? আমেরিকাতে কেউ ওর জন্য এভাবে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনবে? এরকম হুট করেই নিজের নামের পাশে মানুষটার টাইটেল এঁটে যাবে? ভাবিনি তো, কল্পনাতেও ভাবিনি। কিন্তু ভবিতব্য এটাই ছিল। ওরও মেনে নিয়েছে নিজের ডেস্টিনি। অবশ্য না মেনে কোথায় যাবে? কি নেই জায়ান কৃতিকের? সবচাইতে যেটা বেশি আছে সেটা ওরুর প্রতি এক আকাশসম আসক্তি। মানুষটার পাগলামি, আসক্তি, রাগ, বিরক্তি, একান্ত গোপনীয় চাহনি সব কিছুই ওরুকে ঘিরে। তাহলে ওরু কিভাবে কৃতিকের মায়ায় না পড়ে থাকতো? ওরুর কাছে কৃতিকের মায়া জড়ানোর প্রথম ধাপ ছিল ওদের বিয়ে। হয়তোবা বিয়ের পরে উপরওয়ালার প্রদত্ত এক ধরনের টান তৈরি করে যায় হৃদয়ে। ওরুর বারবার মনে হতে থাকে একটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ, আধুনিক ভাষায় বলতে গেলে হ্যান্ডসাম, লম্বা চওড়া গৌরবর্ণের কথায় কথায় ভ্রু কুচকানো লোকটা ওর স্বামী। এই কথাটা দিনের আলোর মতোই সত্যি। ওরুর স্পষ্ট মনে আছে বিয়ের পরে সবার জোরাজুরিতে স্বামীরূপী কৃতিকের 2 হাতে চুমু খাওয়ার কথা। তখন তো ওরু ও হৃদমাঝারে ভীষণ টান অনুভব করেছিল। বিয়ের কথা মাথায় আসতেই অনু চলে গেল সেদিনের ভাবনায়, যেদিন নিজের সব কিছু কৃতিকের নামে লিখে দিয়ে এসেছিল জায়ান কৃতিক ওয়েটস অরু। ভাবতে ভাবতে একচিলতে হাসি ঠোঁটে ফুটে ওঠে অরুর। আজকের মতো সেদিন বৃষ্টি ছিল না। এশিয়ান দেশগুলোতে আমেরিকার মতো কনকনে শীতও ছিল না ব্যাংকক শহরে। তবে আবহাওয়াটা বেশ গুমট ছিল। অনুর সাথে রাগ করে অরুর পরা চড়াও বোকামির ফলস্বরূপ ওর উপরে বেজায় চটেছিল কৃতিক। চোখে মুখে সে কি রাগ তার, যে রাগের কাছে প্রত্যেকবারই হার মেনে যায় অরু, সেবারেও মেনেছিল। সকালবেলা ওকে আটকে রাখলেও বিকেলে এসে কোনোরূপ কথাবার্তা না বলে টানতে টানতে অরুকে নিয়ে বাইকে বসিয়েছে কৃতিক। ওদের পেছনে মুখ কাচুমাচু করে দাঁড়িয়েছিল অ্যালিসা, অর্ণব আর সায়ারু। ওরু কিছু বুঝে উঠতে না পেরে কাঁদতে কাঁদতে অ্যালিসাকে বলল, কি ব্যাপার আপু, কোথায় নিয়ে যাচ্ছেন উনি আমায়? অ্যালিসা অরুকে আশ্বস্ত করে ওর কানের পেছনে চুল গুজে দিতে দিতে বলে, ইটস ওকে, আমরাও আসছি, ভয় পেও না, ও তোমাকে কিচ্ছু বলবে না। অ্যালিসার কথার পাছে ওরু আর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই বাইকে টান দিয়েছে কৃতিক। অগত্যই নিজেকে সামলানোর জন্য কৃতিকের জ্যাকেট টেনে ধরল ওরু। কৃতিক সামনে ফোকাস করে ওরুকে ডেকে বলল, অরু, তুই কি জানিস আজ তোর মায়ের অপারেশন? ওরু হ্যাঁসে চোখ মাথা নাড়লে কৃতিক পুনরায় বলল, তুই কি এটা জানিস আমি ডক্টরকে বলে তোর মায়ের সব ট্রিটমেন্ট বন্ধ করে রেখেছে?
আমি না বলার আগ পর্যন্ত তোরা তোর মায়ের অপারেশনে হাতও ছোঁয়াবে না। কৃতিকের কথায় অরুর মুখ থেকে যেন রক্ত সরে গেল। ও বাইকে বসেই স্তম্ভিত গলায় বলল, আপনি কি মজা করছেন? তোর কি মনে হয় আমি মজা করার মুডে আছে? অরু নাক ফুলিয়ে বলল, তাহলে এসব কথা কেন বলছেন? কৃতিক একটা পুরাতন গলির মাথায় বাইক থামিয়ে অরুর হাত ধরে বলল, বলছি চল।